আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 6টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। প্রথমেই গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এছাড়া দলীয় নেতা কর্মীদের সাথে সাংগঠনিক সভার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নতি করা, ভোলার সাথে বরিশালের সংযোগে সেতু নির্মাণে দ্রুত কাজ করবে সরকার, এমন প্রত্যাশা জেলাবাসীর। দুর্দশা দুর্গতি পিছু ছাড়ছে না চট্টগ্রাম অঞ্চলের পানফাঁসিতে। কিছু এলাকায় পানি কমলেও থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি বেড়েছে কোথাও কোথাও। তবে তার চেয়েও কষ্টের অনেক এলাকায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। যদিও সরকার বলছে সবার কাছে সাহায্য পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত 5 জেলায় প্রাণ গেছে 50 জনের। খাবার আর বিশুদ্ধ পানির সংকটে এমনিতেই নাকাল বন্যাপীড়িত মানুষজন। তার উপর কমছে না বৃষ্টির দাপট। তাই দুঃসহ এক লড়াই করে যেন কাহিল সাতকানিয়ার দুর্গতরা। শনিবার রাতে কিছুটা কমলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীব্র ঢলে রোববার সকালের পর আবারও বাড়তে শুরু করে বন্যার পানি। ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিস্থিতি হয়ে পড়ে আরও নাজুক। উদ্ধার হয়েছে পানিতে ভেসে আসা একজনের মরদেহ। হাঁটা চলার মতো ব্যবস্থা নাই, একবার আসলে আর ঘরে যাওয়ার মতো পরিস্থিতি নাই। 5 দিন পর্যন্ত আমরা ঘর থেকে বাহির হতে পারতেছি না, যা ঘরে যে রান্না করবে এমন অবস্থাও নাই। পানি এরকম পানি আর হয়নি তো, আমার দাদা আমার পূর্বপুরুষ এরকম পানি হয়নি। আগে তো অসহায় আছি, পানি দৌড়িয়ে বেড়া নষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি, এমনিতেই ইউপি চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা নেই, তার উপর আছে সমন্বয়হীনতা। তাতে সহায়তা পৌঁছাচ্ছে না সব এলাকায়। যদিও সেনাবাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছেন শুকনো খাবার, পানিসহ কিছু ত্রাণ পৌঁছাতে। কেউ পানি খাচ্ছে, কেউ সিরে খাচ্ছে, ওই অবস্থায় দিন কাটতেছে আর কি। প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমাদের এই বিশুদ্ধ পানিগুলো আনা, তাও কিরকম মানে সাবাকল থেকে ময়লা সহ মানে কোন রকম জীবন বাঁচাতে হচ্ছে এই অবস্থা। এই যে 4টা দিন ধরে আজকে আমরা এই পানির ভিতরে নিমজ্জিত আছি, এখনো পর্যন্ত আমরা কোন কারণে এখনো পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা পাইনি। বাঁশখালীর অবস্থাও একই। পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সেখানেও প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছেনি ত্রাণ। বাড়ছে মানুষের হাহাকার। আমরা আছি নানু বাড়িতে, যে নানু বাড়ি হচ্ছে আপনার মানে ডুবে গেছে, ঘর ভেঙে গেছে আর সব সরিয়ে গেছে। এখানে আমি কাগজ দিয়ে বানছি, এটা সব বিস্কান দিয়ে এটা আছে। তবে বন্যাত মানুষের দুর্ভোগ লাগবে, সবকিছু করবে সরকার, এমন কথা বলছেন বন্যা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্ব পাওয়া জ্বালানি প্রতিমন্ত্রী। বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন, তার জন্য যিনি করা প্রয়োজন তিনি করবেন, অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়ায় ত্রাণ নিয়ে গেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির একটি দল। ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদল সহ বিভিন্ন সংগঠনও। এখানে চট্টগ্রামের মানুষ আসলে খুবই কষ্টে আছেন। তারা দীর্ঘ সময় ধরে এখানে পানিবন্দী আছেন। সরকারের অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। কক্সবাজারেও দিনভর বৃষ্টি হয় থেমে থেমে। এখনো পানিবন্দী চকরিয়া ও পেকুয়ার অনেক এলাকার মানুষ। অভিযোগ আছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও। আমাদের এলাকায় তো অনেক পানি, বুঝছেন, 6 দিন ধরে মানুষ অনেক লড়া হচ্ছে। আমরা পাইনি, আমরা না এলাকার মাঝে কেন হয়। বান্দরবানে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এখনো ডুবে আছে বহু ঘরবাড়ি, পানিবন্দী হাজারো মানুষ। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট কমলেও পানি বাড়ছে 4 নদীতে। সুনামগঞ্জে জগন্নাথপুরে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেঙে গেছে গ্রামীণ সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত 8টি গ্রামের মানুষ। নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা ইউনিয়নে পানিবন্দী আশ্রয়ন প্রকল্পের 39টি পরিবার। কোমর সমান পানিতে ডুবে আছে এলাকা। টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা সহ নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ সহ বেশ কিছু জায়গায়ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগে পড়ে মানুষ।
দুর্যোগ মোকাবেলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন তিনি। তাগিদ দেন ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বড় 2 প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 47তম বিসিএস এ মোট ক্যাডার পদের ৬২% শূন্য রয়ে গেছে। পিএসসি বলছে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদে নিয়োগ সম্ভব হয়নি। তবে প্রার্থীদের মতে প্রিলিমিনারিতে কম প্রার্থী উত্তীর্ণ করা এবং টেকনিক্যাল ক্যাডারের প্রতি অনাগ্রহই এর প্রধান কারণ। আবির হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান শুভ 4 বারের চেষ্টাতেও উতরাতে পারেনি বিসিএস এর দেয়াল। সবশেষ 47তম বিসিএস নিয়ে খানিকটা অভিযোগও তুললেন তিনি। 47 বিসিএস আর কিছুতে টিকালে হয়তো 15,000 টিকালে আমার মতো আরো অনেকে টিকতো বা আমরা টিকতাম। আমার হয়তো 4-5 নম্বরের ল্যাকিংস আছে, ওইগুলো যদি গ্যাপ পূরণ হয়তো বেশি নিলে আমাদের হয়তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 2 জায়গায় টিকে। তারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার ছেড়ে জেনারেল ক্যাডার আসে, যার কারণে টেকনিক্যাল ক্যাডার বা পদগুলো খালি থেকে যায়। ওসমান শুভর মতো এমন স্বপ্নভঙ্গের গল্প হাজারো চাকরি প্রার্থীর। অনেকের বিসিএস যাত্রা থেমে গেছে প্রথম ধাপেই, তাই প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ক্যাডার পোস্ট বাকি 30টা, নেয় মাত্র 5 জন 6 জন। ওদেরকে কোন প্রেক্ষাপটে নিচ্ছে না বা কেন নিচ্ছে না সেটা পিএসসিকে অবশ্যই এক প্রকাশ করতে হবে যে এই ল্যাকিংস ছিল। 40 থেকে 47তম বিসিএস এর তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রিলিতে সাধারণত উত্তীর্ণ হতেন 15 থেকে 20,000 পরীক্ষার্থী, অথচ 47তম বিসিএস এ সেই সংখ্যা নেমে আসে 10,000-এ। শুধু তাই নয়, 47তম বিসিএস এ 3,487টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে মাত্র 1,320 জন, অর্থাৎ প্রায় 62% পদই শূন্য, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে সবচেয়ে বেশি। 2,000-এর বেশি পদ কেন পূরণ করা গেল না, এর উত্তরে পিএসসি চেয়ারম্যান জানায় টেকনিক্যাল ক্যাডারগুলোতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। যদি প্রিলিমিনারিতে পাস না করে, রিটেনে যদি পাসের সংখ্যা কমে যায়, তাহলে তো আমাদের জন্য ধরেন পদ খালি রেখেই সুপারিশ করতে, যতজন পাস করবে তাদেরকে সুপারিশ করতে হবে, এর বাইরে কিছু করার নাই। পিএসসির তথ্য মতে বাংলা প্রভাষকের 132টি পদের বিপরীতে আবেদন করেন 15,168 জন। প্রিলিতে উত্তীর্ণ হন মাত্র 176 জন, যা মোট আবেদনকারীর 1.16%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 19 জন। শেষ পর্যন্ত সুপারিশ পান 10 জন। তার মানে হচ্ছে যে এই সংকট কাটাতে টেকনিক্যাল ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার কথা ভাবছে পিএসসি। টেকনিক্যাল ক্যাডার এবং যে জেনারেল ক্যাডার সেটাকে আলাদাভাবে নিতে পারি কিনা সেটাও আমরা ভাবছি, যে সেটা হলে হয়তোবা এই যে এখন ক্যাডারে আমরা দিতে পারছি না, এই অবস্থা থেকে আমরা কিছুটা হলে উত্তরণ করতে পারবো আমার মনে হয়। তবে এই বিষয়টা এখনই চূড়ান্ত হয়নি, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি প্রযুক্তিগত দক্ষ জনবল, অথচ বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল ক্যাডারগুলো রয়ে যাচ্ছে অধিকাংশই ফাঁকা, যা দেশের জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। সাধারণ শিক্ষার্থীরা বলছে বিভিন্ন ক্যাডারে বৈষম্যের কারণেই টেকনিক্যাল ক্যাডারগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। পুলিশের 33 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে সব কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপি এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ ছিল। পুলিশ সদর দপ্তর বলছে নিয়ম মেনেই তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন বর্তমান প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে কর্মরতদের সামনের দিকে চলতে হবে। ফয়সাল হোসেনের রিপোর্ট। গেল 1.5 দশকের রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ব্যবহার নিয়ে অসংখ্য অভিযোগ সামনে এসেছে। বিরোধী মত দমন ও ন্যায্য আন্দোলন ঠেকাতে বাহিনীর ভূমিকা বরাবরই হয়েছে প্রশ্নবিদ্ধ। 24-এর 5 আগস্ট সরকার পরিবর্তনের পর
জোর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন করা হয় কমিশনও, কিন্তু সেই উদ্যোগ খুব একটা এগোয়নি। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক বা ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর এসব কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তবে এই ৩৩ কর্মকর্তার মধ্যে ২ জন গ্রেপ্তার আর বাকিদের অধিকাংশই পলাতক। এরা আসলে কিন্তু কেউ কর্মরত নাই, কেউ গ্রেপ্তার আছে, কেউ পলাতক আছে, কেউ সাসপেনশনে আছে, এরা কেউ অ্যাক্টিভ কর্মরত নাই। তো যার ফলে কোনো সরাসরি পুলিশের অফিসার ফোর্সদের মধ্যে যে এটা একটা কোনো নেতিবাচক কোনো কিছু এরকম আপাত দৃষ্টিতে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ যারা গেছে এরা কিন্তু সব দলীয় ছিল। অনেকে প্রশ্ন তুলছেন উচ্চপদস্থ পুলিশ সদস্যদের একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নেতিবাচক প্রভাব নিয়ে। এর জবাবে সাবেক এই ডিআইজি বলছেন, প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। সতর্ক করলেন আগামীতে ক্ষমতার অপব্যবহার নিয়ে। একই সাথে আহ্বান জানালেন পুলিশকে স্বতন্ত্র কমিশনের অধীনে পরিচালনার। একটা স্বতন্ত্র নিরপেক্ষ কমিশন করলে সেই কমিশনের অধীনে যদি পুলিশ পরিচালিত হয় তাহলে কিন্তু পুলিশের আর দলীয় মনোভাব থাকবে না এবং তারা নিরপেক্ষতার সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। এতে তাদের অপকর্ম, তাদের অপরাধ ধরার জন্যও ব্যবস্থা থাকবে, আবার তাদের বৈধ কাজ করলে সেটা নিরাপত্তা দেওয়ার জন্যও এই কমিশনের দায়িত্ব থাকবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন অংশীজনরা। বলেন, ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো অধরা। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এই আলোচনা সভা, যেখানে জুলাই পরবর্তী বাংলাদেশের জবাবদিহিতা, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনায় অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজন, আহতরা। এবং আমরা চাই ইনসাফ, সুশাসন, ন্যায় বিচার। শহীদ পরিবারের আকাঙ্ক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের বক্তব্যে উঠে আসে ক্ষোভের থাকা প্রত্যাশার কথা। সেই সাথে জুলাই অংশীজনরা দৃঢ়তার সাথে বলেন, বিচার ছাড়া অন্য কোনো উপায়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে ফেরানোর চিন্তা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। শেখ হাসিনার তালব্বস্য বাংলাদেশে আসবে না, তার এই সাহস নেই। আর যদি তিনি আসেন তাকে ফাঁসির কাষ্ঠ বা ফাঁসির যে আমাদের যে দড়ি সেটাকে ফেস করতে হবে। হাসিনা তো পলায় না, আমরা দেখেছি। হ্যাঁ, দেশ শুকিয়ে কোথায় চলে যাচ্ছে। ডিসেম্বরে আসবে, কোন ডিসেম্বর কে জানে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে আলোচকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি কিংবা মানবাধিকার লঙ্ঘনের রূপ এখনো বদলায়নি। আমরা যদি স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যদি সেই জায়গায় যেতে চাই, আমাদের নিঃসন্দেহে একটা মেরুদণ্ড সোজা রাখার মতন সরকার রাখতে হবে। হয়তো আরো একবার মাঠে নামা ছাড়া এই জুলাইয়ের বাস্তবায়ন আমরা দেখতে পারবো না। সেই দিনের জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট হত্যা মামলাকে ব্যবসায় পরিণত না করার অনুরোধ জানান শহীদ পরিবারের সদস্যরা। বলেন, সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে কোনো মহলকে সুবিধাভোগী করতে নয়। আমাদের মামলার কারণে যদি নির্দোষ কোনো ব্যক্তি ফেঁসে যায়, এটা আমাদের কাছে অনেক খারাপ লাগবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। স্বাধীনতার ৫৫ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে, যার ভুক্তভোগী দেশের জনগণ। এ মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর শেওড়াপাড়ায় জলাবদ্ধতা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিদের জবাবদিহি না থাকায় দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। সাধারণের পাশে দাঁড়াতে নির্দেশ দেন দলের নেতাকর্মীদের। এ সময় জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ জানায় স্থানীয়রা। অভিযোগ করেন, বছরের পর বছর সমস্যা সমাধানে নেই কার্যকর পদক্ষেপ। ৫৫ বছর হয়ে গেল স্বাধীনতার, এখনো মানুষকে তার ঘরের ভিতরে পানিতে ডুবতে হয়। এখনো মানুষ ঘর থেকে বের হতে পারে না, নামলেই হাঁটু পানি, কোমর পানি। মানুষের লুটপাট, দুর্নীতি, চুরি, অসততা এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা জনপ্রতিনিধিদের,
এইটা যুগে যুগে পালন করা হয় নাই বলে আজকে এই দুর্গতি। চিরঘুমে বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 2 দফা জানাজা শেষে তাকে দাফন করা হয় সংসদ ভবন এলাকায়। আজ সারা দেশে শোক কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় সংসদের চিরচেনা আঙিনায় তিনি ফিরলেন ঠিকই, কিন্তু স্পিকার হিসেবে নয়, ফিরলেন চিরবিদায়ের কাফনে। বাংলাদেশের সংসদীয় রাজনীতির এই অভিভাবককে শেষ বিদায় জানাতে এক সারিতে দাঁড়িয়ে সংসদ সদস্যরা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। এর আগে জাতীয় সংসদ অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রকাশ করেন স্পিকার, বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। কোনোদিন কোন নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষের অতি প্রিয় এই মানুষটি শুধু উত্তরবঙ্গের ওই সুদূর উত্তরে নয়, ঢাকাতেও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন স্পিকার। মৃত্যুর খবরে তার ধানমন্ডির বাসায় ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সহকর্মী ও স্বজনরা। পরে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। জন্মস্থান পঞ্চগড়ে দাফনের কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি বলে জানান ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জামির। সকাল থেকেই আপ্রাণ চেষ্টা ছিল পঞ্চগড়ে ওনাকে নিয়ে যাওয়ার, কিন্তু আবহাওয়ার বৈরী বিরূপতার কারণে আমরা কোনো হেলিকপ্টার বা অন্য কোনোভাবে আমরা ওনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারিনি। রাজনীতির মঞ্চে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এক উজ্জ্বল বাতিঘর। জীবদ্দশায় জাতীয় সংসদের স্পিকার, শিক্ষা, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন প্রয়াত এই রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যক্তিগত সততা, নীতির সঙ্গে কখনো আপোষ করেননি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে 60 জনের বেশি মানুষকে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। থাই প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার পর মুহূর্তেই পুরো ভবনে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেকেই ভবনের পেছনের দিকে ও বাথরুমে আশ্রয় নেন। পরে সেখান থেকে অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়, তবে প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। থামছে না পাল্টাপাল্টি সংঘাত। নতুন করে বন্দর আব্বাস সহ ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। হরমুজে ইরানের কোনো সার্বভৌমত্ব নেই বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে একতরফা চুক্তির যুগ শেষ বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংকট। কূটনীতির শেষ আশাটুকুও যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবশেষ রোববার রাতে ইরানের কাশাম আইল্যান্ড, বন্দর আব্বাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে দেশটির শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপণ করা অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়। জবাবে মধ্যপ্রাচ্যের 5 দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে এক্স বার্তায় হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। একই সাথে ঘোষণা দেন হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে। তবে জলপথটি নিয়ে ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে ইরানের কোনো সার্বভৌমত্ব নেই বলে দাবি করেন তিনি।
এদিকে ওমান ভূখণ্ডে হামলার জেরে প্রথমবারের মতো ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে ওমান সরকার। কাতার, বাহরাইনে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এই নতুন সংখ্যাতে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বেড়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিও এখন অনিশ্চয়তার মুখে। এমন অবস্থায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুদ্ধোন্নতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কূটনৈতিক তৎপরতা শুরু করেছে অন্যান্য আরব দেশগুলো। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।